আলোচনা করছিলাম হ্যাঁ, আমরা এই কথাটা আবার একটু বলে দিন। কনসলিডেশন একটা টার্ম অসিফিকেশন কোথা কোথা পেতে পারবেন, ঠিক আছে? দাঁড়ান, কনসলিডেশন শব্দটা আছে হচ্ছে, দাঁড়ান, হ্যাঁ ভাই আমি একটু এই যে হ্যাঁ হ্যাঁ প্লিজ, 9 একটা ছবি দিচ্ছি। হুম প্লিজ হোয়াটসঅ্যাপে, না না ইয়াতেই টেলিগ্রামে, জি। টেলিগ্রাম গ্রুপে। আমি মানে বই থেকে এই ছবিটা তুলে রেখেছি, তাহলে আসলে আমাদের একটু explanation বুঝাতে হবে। এইটা ভাই এই জন্য আমি আসলে জিজ্ঞেস করলাম যে আমি আসলে না ঠিক আছে, দেখতে অবভিয়াসলি গিয়ে এটা এই টার্মটা অবশ্যই জানা দরকার। এটা 9টা অ্যাপ্লিকে লিখতে আমার কাছে আসলে 9টাই ছিল। আমি দেখি যে মানে এ তো আবার আরেকটা জিনিস, এটা কি জিনিস এটা না বুঝতে পারছি। ঠিক আছে, অবশ্যই। ভাই আমি এই যে ইয়াতে দেখেন না, টেলিগ্রামে দেখেন আমি একটা আমি মেসেজ দিই। দেখাচ্ছি। এক মিনিট, ও টেলিগ্রামে না, ওয়েট। যে কনসলিডেশন উইথ কন্টিনিউইং অসিক্লাসিং দ্য উভেন বোন ইজ ট্রান্সফর্মিং টু, এই যে উভেন বোনটা ট্রান্সফর্ম হয়ে ল্যামেলার বোন, মানে ম্যাচিউর বোন তৈরি হচ্ছে, ঠিক আছে? এই ম্যাচিউর বোন তৈরি হওয়াটা হচ্ছে আমি কনসলিডেশন বলছি। আমি ম্যাচিউর হার্ড ক্যালাস না ভাই, হার্ড ক্যালাস হলো হচ্ছে এই যে ক্যালাস না ফর্মেশন। না আমি আপনার সাথে ওই যে আপনি যে বলছিলেন ওটার সাথে মিলাই লিখে রাখলাম যে হ্যাঁ হ্যাঁ, নতুন আচ্ছা বই আচ্ছা, তো আবার হার্ড ক্লাস সফটওয়্যার। না না এইটা হার্ড ক্যালাস না আমি ভাইয়া। এটা এখন লিখেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে এই জায়গায় ক্যালাস ফর্মেশনের ওরা এখানে সফট ক্যালাস আর হার্ড ক্যালাস ফর্মেশন দুইটাকে একসাথে ক্যালাস ফর্মেশন দিয়ে দিয়েছে, ঠিক আছে? আর এই কনসলিডেশন টার্মটা আপনি বলতে পারেন আচ্ছা, রিমডেলিং এর এন্ড রেজাল্ট হচ্ছে কনসলিডেশন। ল্যামেলার বোন পাবো আমি একদম এন্ড পয়েন্টে। আমি যদি এই বইয়ের সাথে মিলাই, ঠিক আছে, নতুন বইয়ের সাথে যদি মিলাই, নতুন বইয়ে আমার ফ্র্যাকচার হিলিং এ, নতুন বইয়ে ফ্র্যাকচার হিলিং এ আমি দেখাচ্ছি আপনাকে। ফ্র্যাকচার হিলিং এ ল্যামেলার বোন পাচ্ছিলাম কোথায়? উভেন বোন ইজ স্লোলি রিপ্লেসড বাই ল্যামেলার বোন। দিস ওয়াজ রিমডেলিং স্টেজ। এই রিমডেলড হয়ে যখন ল্যামেলার বোন পাচ্ছি, তখন আমি বলছি যে ফ্র্যাকচারটা কনসোলিডেটেড হয়ে গিয়েছে। দ্যাট ইজ ফ্র্যাকচার ইউনিয়ন ইজ কমপ্লিটলি ডান। ইউনিয়ন তো অবভিয়াসলি আগেই ডান আচ্ছা ছিল, ভাইয়া, মানে বোন ওভেন হিলিং ইজ বোন ডান। আর ল্যামেলার বোনের মধ্যে ডিফারেন্সটা কি থাকবে? উভেন বোন আর ওভেন ল্যামেলার বোন বোন, আর ভেরি গুড। ল্যামেলার প্যাটার্ন অফ বোন আর উভেন প্যাটার্ন অফ বোন। উভেন শব্দটার অর্থ আমরা কতদিন কি বলেছিলাম? হ্যাঁ, বুল উল বল নাই। উল যখন নতুন করে কেবল ওই যে টাইপ 1 কোলাজেন হচ্ছে, ঠিক আছে, টাইপ 1 কোলাজেন হচ্ছে, তখন ক্লাম্পস অফ বোন তৈরি হয়, ক্লাম্পস অফ বোন ম্যাট্রিক্স তৈরি হয়, ঠিক আছে? সেটার মধ্যে ক্যালসিফিকেশনও হচ্ছে, কিন্তু এটা হ্যাফহ্যাজার্ড অর্গানাইজ। কিন্তু একটা সুন্দর হ্যাভার্সিয়ান সিস্টেম, সেটার চারপাশে সুন্দর এরকম ল্যামেলার প্যাটার্নে বোন অ্যারেঞ্জ থাকে না। তো প্রথমত যখন বোনস তৈরি হয়, ঠিক আছে, সেটা এরকম উভেন প্যাটার্ন থাকে। উভেন প্যাটার্ন মানে হ্যাফহ্যাজার্ডলি বা ডিসঅর্গানাইজড। এই ল্যামেলার স্ট্রাকচারটা তখন থাকে না। তো উভেন বোন হচ্ছে প্রিম্যাচিউর নিউলি ফর্মড বোন, ঠিক আছে? প্রিম্যাচিউর নিউলি ফর্মড বোন অ্যারেঞ্জ ইন হ্যাফহ্যাজার্ড প্যাটার্ন। আর ল্যামেলার বোন হচ্ছে ম্যাচিউর বোন অ্যারেঞ্জ ইন ল্যামেলার প্যাটার্ন। বুঝতে পারছে কি ভাই কথাটা? জি ভাই। এরকম কিছু ব্যাপার ছিল। তো ভাই যেটা দেখাচ্ছিলেন, যদি আমরা এটাও পড়ি, ওই যে স্টেজগুলোর নামটা, এই যে টিস্যু ডিস্ট্রাকশন, এনিওয়েজ মূলত ক্যালাস ফর্মেশনটা হবে হচ্ছে আমাদের বইয়ের দুইটা ক্যালাস ফর্মেশন একসাথে দিয়ে দিয়েছে, সফট ক্যালাস এবং হার্ড ক্যালাস। ক্যালসিফিকেশন পর্যন্ত বলে এসেছে। আর কনসলিডেশনটা ওরা ডেসক্রিপশন দিচ্ছে হচ্ছে এই যে মানে রিমডেলিং স্টেজটার ডেসক্রিপশন দিচ্ছে আর কি। হ্যাঁ, মানে এরপরে আবার আরেকটা রিমডেলিং লিখছে কিন্তু 5 নম্বর কোথায় রিমডেলিং। কোথায়? মানে 5 নম্বর মানে এই ছবিতে দেই নেই, মানে এটা উপরে ডান। আমি দেখলে বুঝতে পারতাম। অ্যাপ্লিতে ভুল বলেনি মানে, কিন্তু বুঝতে পারছেন মানে পরের এডিশনে জিনিসটা চেঞ্জ করে ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্টে দিয়েছে এই কারণটাতেই, যে আপনি ওইভাবে আপাতত ফর দ্য টাইম বিং ফোকাস করেন আর কি। যে আপনার বোন হিলিং হচ্ছে প্রথমে টাইপ 1 কোলাজেন হচ্ছে, সেটা ধরে নিন সফট ক্যালাস, ঠিক আছে? আর তারপরে হচ্ছে টাইপ মানে কোলাজেন গুলির ক্যালসিফিকেশন হচ্ছে, ধরে নিন সেটা হচ্ছে হার্ড ক্যালাস। ক্যালসিফিকেশন হয়ে যাচ্ছে, তখন আমি বলবো বোনটা ইউনাইটেড হয়ে গিয়েছে, ক্যালসিফিকেশন কমপ্লিট। এরপরেও বোন, কিন্তু ওই সময় পর্যন্ত বোনটা উভেন বোন। যতক্ষণ পর্যন্ত উভেন বোন আছে ততক্ষণ পর্যন্ত আমি সেটা হার্ড ক্যালাস বলবো। আর যখন উভেন বোন থেকে ল্যামেলার বোন আসা শুরু হচ্ছে তখন রিমডেলিং। যখন ল্যামেলার বোন তৈরি হয়ে গিয়েছে তখন বলবো ফ্র্যাকচারটা কনসলিডেশন হয়ে গিয়েছে কনসলিডেশন। বা অসিফিকেশন ইজ কমপ্লিট। অসিফিকেশন ইজ কমপ্লিট।
এই ধরনের টার্মিনোলজি আমরা ইউজ করি আর কি। না তাহলে এত ঝামেলা না গিয়ে এই যে সফট ক্লাস হার্ড ক্লাস রিমডেলিং বললেই তো হয় নাকি মানে হ্যাঁ, হয় 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 হয়। আমরা এই প্যাটার্নটাই তো এখানে এই যে 10th এডিশনে তো ওই জন্যই চেঞ্জ করে দিয়েছে যে 10th এডিশনে আমার হেমাটোমা ফর্মেশন, ইনফ্লামেশন, সফট ক্লাস, হার্ড সফট ক্লাস, ক্লাস হার্ড রিমডেলিং। ক্লাস রিমডেলিং এক্স্যাক্টলি, ব্যাপারটা হলো যেমন এটাই সুন্দর ঠিক আছে। আর আপনাদের তো অবশ্যই লাগবে না, আপনাদের অল্প কিছু শব্দ লাগবে। আমি বলবো বইয়ের লাইনগুলো কাটিয়ে দিন। বইয়ের লাইনগুলো কেটে দিয়ে জাস্ট 6টা শব্দ ফ্র্যাকচার হিলিং যদি পড়তেই হয়, হ্যাঁ ঠিক আছে, 6টা শব্দ হেমাটোমা না ফর্মেশন। আমাদের ওই যে রিটেনে আপনার আসে তো ভাই এই জন্য রিটেনে আসেন, ভেরি গুড। আপনি রিটেনে তো গদ্য কথা অনেক লিখবেন, কিন্তু স্পেসিফিক শব্দ হেমাটোমা ফর্মেশন, এট দ্য টাইম অফ ইনজুরি, ব্লিডিং। ভাই এটা আমাদেরও আসে, আমি এই শব্দগুলোর বাইরে কিছু মনে রাখি না। হেমাটোমা ফর্মেশন, এট দ্য টাইম অফ ইনজুরি, ব্লিডিং, ইনফ্লামেশন, ঠিক আছে, আপ টু 1 to 7 days অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি, শেষ। বাকি এখন আপনি ইচ্ছা মতো রাইট আপনার প্যাথোলজি নলেজ থেকে বানান। সফট ক্যালাস ফর্মেশন সেটাই 2 to 3 weeks, আর এখন টাইপ 1 কোলাজেন, শেষ। এখানে লিখেও নাই, দরকার নাই, ঠিক আছে। তারপর হার্ড ক্যালাস জি, ফর্মেশন 3 to 4 month, আর হচ্ছে আমার ক্যালসিফিকেশন, জি। কোথায় না ক্যালসিফিকেশন, আমি এই জন্যই বইয়ে এখানে লিখে রাখছি যে ঠিক যেন আছে। আমি খালি এর এই কয়েকটা এই লিখি মাথায়। শব্দগুলো আপনি পরীক্ষার আগে দেখে যাবেন, এরপর আপনি খাতা ভরাবেন কি দিয়ে, আপনার প্যাথোলজি যা জানেন ইনফ্লামেশনের মধ্যে সব উগরে সেটাই দিবেন। সফট ক্লাস যা জানেন, কোলাজেন সিনথেসিস জি ভাই সবকিছু উগরে দিবেন। হার্ড ক্লাস যা জানেন, ঠিক আছে, ক্যালসিফিকেশন যা জানেন উগরে দিবেন। কিন্তু এই সেটাই হ্যাঁ শব্দগুলো আপনি দেখে যাবেন আর কি। হ্যাঁ, না না টেস্ট পিছনে সবচেয়ে সুন্দর করে দিয়েছে ভাই, এটা আমি যে যতটুকু রিমডেলিং দেখেছি। যখনই বলবেন তখনই বলবেন যে ল্যামেলার প্যাটার্ন বোন হচ্ছে, তার মানে রিমডেলিং। এখন ওইটা কখন হচ্ছে কি হচ্ছে এটা আপনি যা যা জানেন দেন এই মান্থস টু সিভিল ইয়ার্স। এনিওয়েজ আমরা সামনে প্রসিড করি, মনে হয় মোটামুটি সবাই তো চলে আসছে। হ্যাঁ ভাই আরেকটা লাস্ট কোশ্চেন ছিল, জি জি, প্লিজ প্লিজ প্লিজ। একটা লাস্ট কোশ্চেন ছিল, সেটা হচ্ছে ভাই যে আমরা ইনডিরেক্ট ফোর্সের মধ্যে একটা আমরা জেনেছি একটা হচ্ছে কম্প্রেশন একটা হচ্ছে টেনশন। সরি, আরেকবার একটু। ইনডিরেক্ট ইনডিরেক্ট যে ফোর্স মানে হ্যাঁ হ্যাঁ, বোন ফ্র্যাকচারের যে ইনডিরেক্ট ফোর্স একটা কম্প্রেশন আর একটা টেনশন, জি। অনেকগুলো ফোর্সের মধ্যে একটা কম্প্রেশন এই যে একটা কম্প্রেশন টেনশন, একটা মানে বি টেনশন, আর জি। ডি এর কথা বলছি না। হ্যাঁ হ্যাঁ, মানে কম্প্রেশনে হচ্ছে স্পাইরাল অথচ শর্ট অফ, টেনশনে ট্রান্সভার্স, দুইটা শর্ট কিন্তু অবলিক, জাস্ট দুইটার শর্ট অপোজিট অবলিক, এই আর কি। শর্ট অবলিক। মানে এটা আচ্ছা কি ঠিক আছে। এটা কি বেসিক্যালি একটু শর্ট বুঝেন অপোজিট কথাটা, এটা সেটা কি হচ্ছে যে আইডিয়ালি একদম যদি মানে আমার যদি কম্প্রেশন হওয়ার চেষ্টা করে, ওয়াই ট্রান্সভার্স ইন টেনশন এন্ড ওয়াই শর্ট অবলিক বা অবলিক ইন কম্প্রেশন, এটা একটা প্রশ্ন থাকতেই পারে, ঠিক আছে। দেখেন মানে একই ফোর্স আইডিয়ালি, জাস্ট অপোজিট আকারে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ মানে একই ধরনের ফোর্স অপোজিট আকারে যাচ্ছে, একটা হ্যাঁ হ্যাঁ, মানে অপোজিট আকারে ভিতরে যাচ্ছে, এক্স্যাক্টলি। আর একটা হচ্ছে দুইটা কিন্তু কিন্তু এটা আপনি আমাকে চিন্তা করবেন, সেটা হচ্ছে যে আপনি প্রথমে টেনশনটা তো ডাজ মেক সেন্স, তাই না? যে যদি আমি দুই দিক জি থেকে ধরে টান দেই, দুই দিকে যদি টান পড়ে, ঠিক আছে, মোটামুটি এটা ট্রান্সভার্স একটা ফ্র্যাকচার ট্রান্সভার্স হয়ে ফ্র্যাকচার হওয়ার কথা, ঠিক আছে। এটা অবলিক হয়ে ফ্র্যাকচার, যেহেতু ফোর্স দুই দিকেই টান পড়ছে, এটা অবলিক হয়ে ফ্র্যাকচার হওয়ার কথা না, তাই না? এটা তো মেক সেন্স। এটা নিয়ে কথা না বলি, এইটা কেন হয়। আচ্ছা, যখন কম্প্রেশন হয় ভাই, ঠিক আছে, অবভিয়াসলি কম্প্রেশনও তো ট্রান্সভার্স ফ্র্যাকচার হওয়ার কথা। এখানে বেশি কম্প্রেশন হলে এখানে গুঁড়া গুঁড়া হবে, কম কম্প্রেশন হলে এখানে গুঁড়া গুঁড়া কম হবে, কিন্তু কম্প্রেশনে তো ট্রান্সভার্স ফ্র্যাকচার হওয়ারই কথা, ঠিক আছে। এবং আমরা যেটা বলছি কম্প্রেশনে অ্যাকচুয়ালি ফ্র্যাকচারই হয়, ট্রান্সভার্সই হয়, যেটা আমরা বলছি যে শর্ট অবলিক, একটু অবলিক হয়। কারণ কম্প্রেশনের একটা রেজাল্টেন্ট অ্যাডেড এফেক্ট আছে, যখন এক্সেসিভ কম্প্রেশন হবে তখন এই প্রক্সিমাল ফ্র্যাগমেন্টটা কি চাইবে, নিচের দিকে যেতে, ঠিক আছে। এবং যখন এক্সেসিভ কম্প্রেশন হবে তখন ডিস্টাল ফ্র্যাগমেন্টটা কি চাইবে, প্রক্সিমাল দিকে যেতে। এরকম একটা ইন্টেনশন তো থাকবে, নাকি না? জি এখন যখনই রাইট এই মুভমেন্টটা হবে, সে কম্প্রেশন হওয়ার পর প্রথমে ইনিশিয়াল ফ্র্যাকচার হয়েছিল এই জায়গাটাতে, ঠিক আছে, এই জায়গাটাতে ধরেন ফ্র্যাকচার হয়েছিল। এখন মানে এই ফোর্স কিন্তু আছে, এখন ফ্র্যাকচার যখন হলো তখন এইটা কিন্তু আর এই দিকে ফ্র্যাকচার লাইনটা প্রপাগেট করতে পারে না। কেন? যেই মুহূর্তে ফ্র্যাকচার হলো সেই মুহূর্তে কিন্তু এই পয়েন্টের মধ্যে লোডিংটা আরো বেড়ে গেল, কারণ সে তো নিচের দিকে যেতে চাইছে, সে উপরের দিকে যেতে চাইছে। এই জায়গাটা জাস্ট ভাঙা শুরু হলো, ভাঙা যখন শুরু হলো রাইট তখন এই জায়গা থেকে ফোর্সটা একটু নিচের দিকে যাবে, যেহেতু সে নিচের দিকে ধাক্কা দিচ্ছে, সে স্লাইড করে নিচের দিকে যাওয়ার চেষ্টা করবে। এবং যতক্ষণ টেন্স ছিল ততক্ষণ ইউনিফর্ম পড়ছিল, কিন্তু যেই মুহূর্তে একটা জায়গায় একটু উইকনেস হলো তার ইমিডিয়েট অপোজিট জায়গাটার মধ্যে লোডিং কিন্তু আরো বেড়ে গেল। আমি যদি আরো ভালোভাবে বোঝানোর জন্য সরি, তিনটা ছোট ছোট দাগ দেই, ঠিক আছে, তিনটা ছোট ছোট দাগ দেই জাস্ট এক্সপ্লেন করার জন্য। যে আমি ধরি এখনো ভাঙেনি, ঠিক আছে, ভাঙার আগ পর্যন্ত কম্প্রেশন পড়ছে,
এই পয়েন্ট এবং এই পয়েন্ট এবং এই পয়েন্ট, তিনটা পয়েন্টে সমান লোড পড়ছে, ঠিক আছে? কিন্তু যেই মুহূর্তে এই জায়গাটা ভেঙে গেল, ঠিক আছে, সেই মুহূর্তে এর পরের জায়গাটা, যেহেতু সে নিচের দিকে স্লাইড করতে চাচ্ছে এবং সে উপর দিকে স্লাইড করতে চাচ্ছে, এর নিচের এই জায়গাটার মধ্যে ডাবল ওয়েট নিতে হবে। তা এই পয়েন্টটাকে এই জায়গার লোড এবং এই জায়গার লোড দুইটা এসে পড়বে এই জায়গাটার মধ্যে। তো তারপর এই নিচের জায়গাটা ভেঙে যাবে। এই নিচের জায়গাটা যখন ভাঙবে তখন এই জায়গাটাকে এই দুইটা জায়গার লোড নিতে হবে। তো এই কারণে কম্প্রেশন ফোর্সের কারণে ফ্র্যাকচার প্যাটার্নটা সাধারণত হয় অবলিক, শর্ট অবলিক। ট্রু ট্রান্সভার্স প্যাটার্নটা কম্প্রেশনের ক্ষেত্রে হয় না। আমি কি বোঝাতে পেরেছি? তবে হ্যাঁ ভাই, যদি একদম। ইভেনলি ভাঙে, দেয়ার আর এক্সেপশন, যেমন ভার্টিব্রাল ফ্র্যাকচার যখন হয়, ঠিক আছে, যেখানে স্লাইডিং টেন্ডেন্সি কম, ঠিক আছে, সেইগুলোতে কিন্তু কম্প্রেশন প্যাটার্নে হচ্ছে ট্রান্সভার্স ফ্র্যাকচার আমরা কমনলি পাই। কিন্তু এই যে শাফট এর ফ্র্যাকচারের ক্ষেত্রে, যেখানে মধ্যখানে হলো, চারদিকে ইটস এ ব্যারেল, সেইখানে কম্প্রেশন ফ্র্যাকচারটা প্রডিউসেস আ শর্ট অবলিক ফ্র্যাকচার। শর্ট অফ জি ভাই। জানতে না চাই আমরা, জানতে না চাই, একটু অল্প বুঝলেও ভালো ভাই। বেশি বুঝে তখন হচ্ছে মানে বুঝছে না, আমার বেসিক ডেলিভারিটুকু তো করতে হবে। আর স্পেশালি অর্থোপেডিক্সে একবার বুঝে মজা পেয়ে গেলে তখন বিপদ হবে। তখন হচ্ছে যখন আমরা কার্ডিওথোরাসিক সার্জারিও বুঝতে চাবো, নিউরো সার্জারিও বুঝতে চাবো, ইউরোলজিও বুঝতে চাবো, তখন তো জীবন পার হয়ে যাবে, এমআরসি এর প্রিপারেশন নেওয়া হবে না। বুঝছেন না কথাটা? সেটাই। হ্যাঁ জি ভাই। ওই এক্সপেকটেশন রাখলে হলো যে টায়ার 1 টায়ার 2 আমি আনসার করে আসবো, টায়ার 3 আমি পারবো না। বুঝছেন আমার কথাটা? এমআরসিএস এ ফুল মার্কস পেয়ে আসবো, হ্যাঁ। সেটা তো আমার দরকার নেই। আমার টার্গেট যেন আমি টায়ার 1 এবং টায়ার 2 টা মিস না করি। আচ্ছা, সামনের দিকে যাই ভাই। জি ভাই। আমরা আজকে একজন কেউ বলেন প্লিজ কাইন্ডলি যে ক্লোজ ক্লোজ ফ্র্যাকচার ম্যানেজমেন্টের চারটা আর কি কি ছিল ভাই? ক্লোজ ফ্র্যাকচার ম্যানেজমেন্ট করছিলাম না চারটা? হ্যাঁ, ফার্স্টে রিকগনাইজ ছিল। তারপরে ফার্স্টে হচ্ছে ভাই রিকগনিশন ছিল, দেন হচ্ছে রিডাকশন, রিটেনশন আর রিহ্যাবিলিটেশন। এই তো চারটা আমরা বুঝতে পেরেছি। রিকগনাইজ মানে সামহাউ করে ডায়াগনোসিস করে ফ্র্যাকচারটা অ্যাসেসমেন্ট করা। রিডাকশন মানে ফ্র্যাকচারটাকে আবার আগের ওই অ্যানাটমিক্যাল পজিশনে নিয়ে আসা। রিটেনশন মানে অ্যানাটমিক্যাল পজিশনে ধরে রাখা। রিহ্যাবিলিটেশন মানে লিম্বটাকে ফাংশনিং করার জন্য যা যা করতে হয় সেটা করা। এটাই তো ছিল, তাই না? আচ্ছা, এখন ক্লোজ ফ্র্যাকচারের একরকম ট্রিটমেন্ট প্রিন্সিপাল বলছি আমরা, ওপেন ফ্র্যাকচারের ট্রিটমেন্ট প্রিন্সিপাল আলাদা বলছে, তাই না? প্রথমে আপনাকে কারণটা বুঝতে হবে। দেখেন, ফ্র্যাকচার তো ফ্র্যাকচারই, তাই না? ওপেন হোক আর ক্লোজ হোক, কিন্তু আমরা আলাদা করে ওপেন ফ্র্যাকচারের ট্রিটমেন্ট প্রিন্সিপাল পুরো আলাদা করে সাজাচ্ছি কেন? কি কারণ? কোনো ধারণা করতে পারেন? মানে ওপেন ফ্র্যাকচারের সাথে ক্লোজ ফ্র্যাকচারের বেসিক তফাৎ কোন জায়গাটাতে? ওপেন ফ্র্যাকচার হ্যাঁ, মানে open একটা fracture তো- ইনফেকশনের চান্স থাকে। ওপেন ফ্র্যাকচার ইনফেকশনের চান্স থাকে। prone। ইনফেকশন হইলো সমস্যা কি? ইনফেকশন অ্যান্টিবায়োটিক দিব, ট্রিট হয়ে যাবে। মানে কন্টামিনেটেড কন্টামিনেটেড হইলো অ্যান্টিবায়োটিক দিব, কন্টামিনেশন ঠিক হয়ে যাবে। প্লাস ওপেন ফ্র্যাকচার মানেই হচ্ছে যে একটা অবশ্যই হাই ভেলোসিটি। হাই ভেলোসিটি জরুরি না, লো ভেলোসিটি হলো ওপেন ফ্র্যাকচার। তবু আচ্ছা ঠিক আছে, হাই ভেলোসিটি আচ্ছা ঠিক আছে। আর আর কি হতে পারে? এখানে সফট টিস্যুর একটা ম্যাসিভ ইনজুরি থাকে। ম্যাসিভ কম বেশি পাংচার উইন্ডো তো হয়, তাই না? ছোট একটা স্পাইক গিয়ে ওপেন করে দিয়েছে, হতে পারে না? টাইপ 1 গাস্ট্রো টাইপ 1 উন্ড, ছোট পাংচার উন্ড হতেই তো পারে, তাই না? কিন্তু তাও টাইপ 1 উন্ড নিয়েও আমরা অনেক বেশি দুশ্চিন্তা করি। আর কি ধারণা, আর কি কারণে ওপেন ফ্র্যাকচার নিয়ে আমরা খুব কনসার্ন থাকি? মানে কি কারণ হতে পারে? আপনারা যেগুলো বলছেন ভাই এখানে রিডাকশন করাটা মনে হয় অনেক কঠিন হয়ে যায়, মানে বোনটাকে সফট টিস্যু অ্যাটাচমেন্ট যেহেতু কম্প্রোমাইজড, রিডাকশন করাটা ডিফিকাল্ট। ঠিক আছে, আর কি কারণ? আর কি কারণ হতে পারে? আর কি কারণ হতে পারে? নিউরোভাস্কুলার কোন জি জি, কি বলছেন ভাই? বললাম যে অস্টিওমাইলাইটিস। অস্টিওমাইলাইটিস মানে পোস্ট অপারেটিভ, ওইটা তো অনেক দেরি করে হবে। অস্টিওমাইলাইটিস হতেও তো অনেক সময় লাগবে। হ্যাঁ, অস্টিওমাইলাইটিস অবভিয়াসলি ইজ আ ভেরি বিগ কনসার্ন, কিন্তু মূল একটা জিনিস বুঝেন ভাই, মূল সমস্যাটা হচ্ছে ওপেন ফ্র্যাকচার যেটা, ঠিক আছে? ওপেন ফ্র্যাকচারে এই যে ভাই আমরা যে এই ক্লোজ ফ্র্যাকচারের ম্যানেজমেন্ট করছি, ঠিক আছে? ক্লোজ ফ্র্যাকচারের ম্যানেজমেন্টের জন্য আমাদের সবচেয়ে বড় অস্ত্র কোন জিনিসটা ছিল? ঠিক আছে, সবচেয়ে বড় অস্ত্র ছিল আমাদের ফ্র্যাকচার হেমাটোমা। দেখেন, ফ্র্যাকচার হিলিং এর জন্য কিন্তু আমি আসলে কিছুই করি নাই, জিনিসটাকে জায়গায় এনে কোনোভাবে জায়গায় ধরে রাখার চেষ্টা করছি অনেস্টলি, এর বাইরে তো কিছু না ক্লোজ ফ্র্যাকচারে। কিন্তু ফ্র্যাকচার হিলিংটা করছিল কে? ফ্র্যাকচার হেমাটোমাটা।
ঠিক আছে? ওই হেমাটোমার মধ্যে পুরো বোন হিলিং এর পুরো প্রসেসটা ওই ফ্র্যাকচার হেমাটোমাটার মধ্যে শুরু হয়েছিল। আমার ওপেন ফ্র্যাকচারটার মধ্যে ফ্র্যাকচার হেমাটোমাটা ইজ কন্টামিনেটেড, ঠিক আছে? তো যেই জিনিসটা দিয়ে পুরো ফ্র্যাকচারটা হিলিং হবে সেই জিনিসটাই কন্টামিনেটেড, ঠিক আছে? তো আমার ওপেন ফ্র্যাকচারে এই হেমাটোমাটাকে কন্টামিনেটেড হেমাটোমাটাকে যদি আমি স্টেরাইল করতে না পারি, কন্টামিনেটেড হেমাটোমাটাকে যদি স্টেরাইল করতে না পারি, এই বোন হিল হবে না। এটা কি বুঝাতে পারছি নাকি পারি না ভাই? আপনারা যেগুলো বলছেন জি ভাইয়া। প্রত্যেকটা সমস্যা, কিন্তু আমরা যখন চিন্তা করি যে ফ্র্যাকচার একটা ওপেন ছোট্ট পাংচার wound, বা এই যে আপনি ওই যে নিডল সিরিঞ্জ দিয়ে একটা এমনি ছোট্ট একটা পাংচার wound করে দিয়েছেন, ঠিক আছে? কিন্তু তখন আমরা সাথে সাথে চিন্তা করি যে এই ফ্র্যাকচার হেমাটোমা তো এখন কন্টামিনেটেড হয়ে গেছে। কন্টামিনেটেড হইলে এখানে হাই রিস্ক অফ ইনফেকশন। ব্লাড ইজ এ ভেরি গুড মিডিয়া ফর মানে ব্যাকটেরিয়াল গ্রোথ, ঠিক আছে? হাই রিস্ক অফ ইনফেকশন। তো আমাকে এখন অবশ্যই একে একটা স্টেরাইল এনভায়রনমেন্ট দিতে হবে। স্টেরাইল এনভায়রনমেন্ট যদি না দেই, আমি বোন হিলিং করতে পারবো না। আমি কি কথা বলছি বুঝাইতে পারছি ভাই? আপনার ওপেন জি ফ্র্যাকচার ভাইয়া। প্রিন্সিপালে দেখেন 4টা প্রিন্সিপাল বলে, আমরা 4টা প্রিন্সিপাল বলি। ওখানে রিকগনিশন, রিডাকশন, রিটেনশন, রিহ্যাবিলিটেশন বলছে না? ওপেন ফ্র্যাকচারে দেখেন আমার মূল কাজ হচ্ছে যে ফ্র্যাকচারটাকে আগে একটা স্টেরাইল এনভায়রনমেন্ট দেওয়ার ব্যবস্থা করো। ওরা বলছে ওপেন ফ্র্যাকচার আসলে প্রথমেই তুমি প্রোফাইলেক্সিস এর ব্যবস্থা করো। আগে অ্যান্টিবায়োটিক দাও। ওপেন ফ্র্যাকচার ছোট্ট পাংচার wound, আগে অ্যান্টিবায়োটিক দাও। ঠিক আছে? প্রথমে অ্যান্টিবায়োটিক দাও। কারণ বাইরে থেকে যা ঢুকছে অলরেডি সেগুলো যেন ফার্দার গ্রোথ বন্ধ করে। তুমি রোগী ওপেন ফ্র্যাকচার, পাংচার wound, ছোট wound, বড় wound, ফ্র্যাকচার ওপেন, তুমি কোনো কিছু চিন্তা না করে একটা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিয়ে দাও, শেষ, ফুল স্টপ। ওপেন wound দিছি, এখন মানে ইনফেকশনের কিছু ব্যাপার আছে যেটা আপনারা বুঝবেন, যে ইনফেকশন বডিতে আসলেই কিন্তু ইয়া হয় না, কি বলে, ইনফেকশন হয়ে যায় না। একটা স্পেসিফিক টাইম পিরিয়ড লাগে, একটা ডিসাইসিভ পিরিয়ড বলে একটা খুব সুন্দর টার্ম আছে বেলি লাভে, ডিসাইসিভ পিরিয়ড। হ্যাঁ, বা আপনারা কি এই শব্দ দুটোর অর্থ জানেন নাকি, যে কন্টামিনেশন আর কলোনাইজেশন, না কি কি বলি কলোনাইজ, কি বলি, কন্টামিনেশন আর ইনফেকশন, এই দুটো শব্দের অর্থের মধ্যে কোনো ডিফারেন্স বুঝেন নাকি? ভাইয়া জানতাম, একটা হচ্ছে ব্লাড স্ট্রিমে না না না, চলে যায় মাই অর্গান। না, ওটা আপনি ব্যাকটেরিয়া আর সেপ্টিসেমিয়ার কথা বলছেন। কন্টামিনেশন আর ইনফেকশন শব্দ দুটোর অর্থ বুঝেন নাকি? কন্টামিনেশন আর ইনফেকশন, এইভাবে কন্টামিনেশন, ডেফিনেশন বলতে আচ্ছা পারবো না। ধরেন একটা ওপেন wound আছে, ওপেন wound আছে, ঠিক আছে? এই ওপেন wound এর মধ্যে আমরা মাইক্রোবায়োলজির বইগুলো এখন নেই, দেখাতে পারছি না। ওপেন wound এর মধ্যে ব্যাকটেরিয়া লাগতেই পারে, ঠিক আছে? কিন্তু সেই ব্যাকটেরিয়া কন্টামিনেশন সারফেসে লেগে থাকা, ইনফেকশন সারফেসে লেগে আছে। কন্টামিনেশন মানে হচ্ছে আমার সারফেসে লেগে থাকা। wound-এর সাথে ব্যাকটেরিয়ার কন্টাক্ট হলো, ঠিক আছে? সেই ব্যাকটেরিয়া ক্যান কাম ফ্রম দ্য এয়ার ইটসেলফ অলসো। এটা মাটি থেকে হতে হবে জরুরি না। আমার একটা র সারফেস, আমার বডির ইমিউন সিস্টেম যদি আমি দেখি, ইননেট ইমিউন সিস্টেমের মধ্যে সবচেয়ে বড় ইমিউন সিস্টেম হচ্ছে স্কিন। স্কিনের প্রোটেকশনটা নেই, আমার বডির একটা স্টেরাইল এনভায়রনমেন্ট, একটা মানে ইয়ার আনইনফেক্টেড সারফেসের কন্টাক্টে চলে আসছে, সেটাকে আমি বলবো কন্টামিনেশন। আচ্ছা, আর ইনফেকশন শব্দটা একদম শুধু একটা শব্দ বলবেন, সেটা হচ্ছে মাল্টিপ্লিকেশন অফ অর্গানিজম। মাল্টিপ্লিকেশন অফ অর্গানিজম ইজ নোন অ্যাজ ইনফেকশন। এর বাইরে কোনো শব্দ বলবেনই না। সো ইনফেকশন মানে কি, মাল্টিপ্লিকেশন হতে হবে। সো এখন এই কন্টামিনেশন এবং ইনফেকশন, এই টাইম দুটার মধ্যে একটা ল্যাগ পিরিয়ড থাকে। ছোটবেলা থাকতে আপনারা সার্জারিতে পড়ে আসেন, ইনকিউবেশন পিরিয়ড। ইনকিউবেশন পিরিয়ড না, ছোটবেলা থাকতে সার্জারিতে পড়ে আসেন। আবার এই শব্দ দুটো আমরা সার্জারিতে গেলে, জেনারেল সার্জারিতে গেলে তো অনেক ভালো করে ডিসকাস করবো। প্রিন্সিপাল অফ সার্জারিতে ইনফেকশন নিয়ে কথা বলার সময় অবশ্যই এটা নিয়ে ডিসকাশন হবে। কিন্তু এখন শুধু বুঝে রাখেন যে ব্যাকটেরিয়া কন্টাক্ট আসার পর দেখা গিয়েছে 6 ঘন্টার মতো সময় লাগে ব্যাকটেরিয়াটার গ্রোথ শুরু হতে বা মাল্টিপ্লিকেশন শুরু হতে। ছোটবেলা থাকতে উন্ডের ম্যানেজমেন্ট কিছু মুখস্থ করে আসছিলেন, যে 6 ঘন্টার আগে আসলে, তারপর হচ্ছে ছোটবেলা থাকতে কি কয়েকদিন আগে তো পরীক্ষা দেওয়ার সময় মুখস্থ করে আসছেন ভাই, যে 6 ঘন্টা পর্যন্ত আসলে উন্ডের ম্যানেজমেন্ট একরকম, প্রাইমারি ক্লোজার করবো, 6 ঘন্টা পরে আসলে ডিলেট প্রাইমারি ক্লোজার করবো। এটা সবাই পড়ে আসছেন না? কেন এই 6 ঘন্টার আগে, কেন 6 ঘন্টার পরে? 6 ঘন্টা কেন? 8 ঘন্টা না কেন? 10 ঘন্টা না কেন? 12 ঘন্টা না কেন? 6 ঘন্টায় কেন? মানে এই যে এই ডিফিসিট এই যে পিরিয়ডটার জন্য কন্টামিনেশন। কন্টামিনেশন 6 ঘন্টার আগ পর্যন্ত কন্টামিনেশন হচ্ছে, এখনো ইনফেকশন হয়নি। 6 ঘন্টা পার হয়ে গিয়েছে, আমার ডিসাইসিভ পিরিয়ড পার হয়ে গিয়েছে, কন্টামিনেশন থেকে এখন ব্যাকটেরিয়া মাল্টিপ্লিকেশন করা শুরু করে দিয়েছে। কন্টামিনেশন
ভার্সেস ইনফেকশন। কন্টামিনেশন মানে কন্টাক্ট অফ ব্যাকটেরিয়া উইথ স্টেরাইল এনভায়রনমেন্ট, আর ইনফেকশন মানে মাল্টিপ্লিকেশন অফ ব্যাকটেরিয়া উইদিন দ্য স্টেরাইল এনভায়রনমেন্ট। শব্দ দুটো মনে থাকবে, এই শব্দের বাইরে বেশি লম্বা ডেফিনেশন পড়তে গেলে মনে থাকে না। যে কন্টাক্ট হলো না না ভাই, এটা কন্টামিনেশন, একদম দেখুন। মাল্টিপ্লিকেশন হলো ইনফেকশন। মধ্যখানে সময় কতক্ষণ? 6 ঘন্টা। এই 6 ঘন্টার আগে যদি আমি ম্যানেজ করতে পারি একরকম ম্যানেজমেন্ট, এই 6 ঘন্টার পরে যদি আমি ম্যানেজ করতে পারি আরেক রকম ম্যানেজমেন্ট। 6 ঘন্টার আগে আমি উন্ডের ম্যানেজমেন্ট করছি, তাহলে কি আমি উন্ডটা ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে বন্ধ করে দিতে পারছি, কারণ এখনো 6 ঘন্টা যায়নি। 6 ঘন্টা পরে গেছে, যতই পরিষ্কার করি আমি, কিন্তু ভিতরে ইনফেকশন আছে, আমি এটা এখন উন্ড ক্লোজ করতে পারবো না। বোঝা গেল কথাটা ভাই? আচ্ছা, জি ভাই। এখন আসেন এইটা কেন আমি ফ্র্যাকচারের পার্সপেক্টিভে বলছি। যে এখন ফ্র্যাকচারের পার্সপেক্টিভে আমার যখন ফ্র্যাকচার এসেছে, কন্টামিনেশন হয়েছে এবং মে অর মে নট বি ইনফেকশনও হয়ে গিয়েছে, আমি জানি না। টাইমটা এই জন্য খুব ভেরি ইম্পর্টেন্ট ওপেন ফ্র্যাকচারের ক্ষেত্রে। এখন এই জন্য আসা মাত্র আমি অ্যান্টিবায়োটিক দিয়ে দিব, যেন যেগুলো কন্টামিনেশন হয়েছে এখনো মাল্টিপ্লিকেশন শুরু করেনি সেগুলোকে মাল্টিপ্লিকেশন করতে বাধা দেয়, 1 নাম্বার। 2 হচ্ছে আমি আর্জেন্টলি উন্ড এবং ফ্র্যাকচার ডেব্রাইডমেন্ট করব। ডেব্রাইডমেন্ট একটা ব্রড টার্ম, ডেব্রাইডমেন্ট সম্পর্কে হালকা ধারণা দিব, আপনাদের খুব বেশি ধারণা ডেব্রাইডমেন্ট সম্পর্কে লাগবে না, কিন্তু ফ্র্যাকচার ডেব্রাইডমেন্ট করব। ঠিক আছে? ডেব্রাইডমেন্ট মানে মোদ্দা কথা ডেড ডাইং ডিভাইটালাইজ যে টিস্যু আছে সবগুলো কেটে ফেলে দেওয়া, যেন ইনফেকশনের রিস্ক না থাকে। ঠিক আছে? তারপরে আমি ডেফিনিটিভ উন্ড কভার করব। ডেফিনিটিভ উন্ড কভার করে আমি জিনিসটা দেখুন, আমার ওইখানের এই যে প্রিন্সিপাল অফ ট্রিটমেন্টের মধ্যে 4টা অংশের মধ্যে 3টা অংশই কিন্তু তার টার্গেট হচ্ছে স্টেরাইল একটা এনভায়রনমেন্ট দেয়া নিয়ে, তাই না? প্রিন্সিপাল অফ ট্রিটমেন্ট অফ ওপেন ফ্র্যাকচারের 4টার মধ্যে 3টা কথাই কিন্তু আমি বলছি যে যে কিভাবে আমি হেমাটোমাটাকে স্টেরাইল করব। আমি অ্যান্টিবায়োটিক দিব, ভিতরে সব ময়লা ফেলে দিব, এবং ময়লা ফেলে দিলে হবে না, দ্রুত আমি উন্ডটাকে কভার করার ব্যবস্থা করতে হবে। দ্রুত মানে সাথে সাথে না, অ্যাজ সুন অ্যাজ পসিবল। বড় উন্ড থাকলে আমাদের প্লাস্টিক কভারেজ লাগে, লাগে, কিন্তু যত দ্রুত সম্ভব আমি উন্ডটাকে কভার করে দিব। এইভাবে আমি একটা ফ্র্যাকচারের চারপাশে স্টেরাইল একটা এনভায়রনমেন্ট করব, আর সাথে ফ্র্যাকচার হয়েছে ফ্র্যাকচারটাকে স্টেবিলিটি দিব। এই কনসেপ্টটা কি বোঝা গেল কিনা? যে আমার হাউ ডু উই ট্রিট অ্যান ওপেন ফ্র্যাকচার, কেন ওপেন ফ্র্যাকচার একটা ইমার্জেন্সি, এটা কি বোঝা গেল কিনা? ছোট্ট জি ওপেন ভাইয়া। ফ্র্যাকচার, ছোট্ট একটা পাংচার উন্ড হয়েছে, ঠিক আছে? ছোট্ট একটা পাংচার, স্পেশালি টিবিআর ক্ষেত্রে তো ওপেন ফ্র্যাকচার খুব সহজেই হয়। ঠিক আছে? ভাঙছে, ছোট্ট একটা স্পাইক এসে উপরে সাবকিউটেনিয়াস বোন স্কিনকে ইয়া করে দিয়েছে, কিন্তু সেটাও ইজ এ ভেরি ইম্পর্টেন্ট সার্জিক্যাল ইমার্জেন্সি কম্পেয়ার টু আমার কমিউনিটেড ফ্র্যাকচার অফ ফিমার। ঠিক আছে? ওইটা যত বড় সার্জিক্যাল ইমার্জেন্সি তার থেকে ওপেন ফ্র্যাকচার ছোট্ট পাংচার উন্ড ইজ মাচ মোর সার্জিক্যাল ইমার্জেন্সি। বোঝানো গেল ভাই? এখন এইটুকু যদি উন্ড কভারটা কিভাবে দিব? হ্যাঁ হ্যাঁ, উন্ড কভার উন্ড কভার কিভাবে দিব সেটার জন্য আমাদের গাস্ট্রিলোতে আসতে হবে, আমরা গাস্ট্রিলোতে আসি, কিন্তু মূল কথা হচ্ছে উন্ড কভার করতে হবে। একটা কথা শুধু বলে রাখি, যে ফ্র্যাকচার যখন হয়, ঠিক আছে, ফ্র্যাকচার যখন হয়, এই গত কয়েকদিন আগে আমরা নিয়ে একটা জার্নাল করেছিলাম, ফ্র্যাকচার যখন হয় ভাই, ঠিক আছে, স্পেশালি ওপেন ফ্র্যাকচারের ক্ষেত্রে 92% অফ ওপেন ফ্র্যাকচার, ঠিক আছে, ইনফেকশন, যে ইনফেকশন গুলো হয়, মানে ওপেন ফ্র্যাকচারের মধ্যে যে ইনফেকশন গুলো হয় তার 92% হচ্ছে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন ফ্রম হসপিটাল। মানে প্রাইমারি কন্টামিনেশনের কারণে ওপেন ফ্র্যাকচারে ইনফেকশন সাধারণত হয় না, সাধারণত হয় উন্ডটা যখন খোলা থাকে 2 দিন 3 দিন 5 দিন 7 দিন, ঠিক আছে, যে প্রাইমারি উন্ড কভার করতে পারছি না, এই এক্সপোজ উন্ডটার কারণে পেশেন্ট হসপিটালে থাকার কারণে হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশনটা ইজ মোর কমন। বরং সে রাস্তায় যে কাদা ধুলার মধ্যে পড়েছিল সেটা দিয়ে ইনফেকশনটা হয় না। এক্স্যাক্টলি। তো এই জন্য ওপেন ফ্র্যাকচারে ইনফেকশন প্রিভেন্ট করার জন্য আমার সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে যত দ্রুত সম্ভব আমি বোনসটাকে ঢেকে দিতে পারবো। আমি ইনফেকশন তত, এগেইন আমি সাথে সাথে ঢাকতে পারবো না, ঠিক আছে, কিন্তু 3 দিনের মাথায় 7 দিনের মাথায়, মানে যত দ্রুত সম্ভব আমি উন্ডটাকে কভার করতে পারবো, আমি রিস্ক অফ ইনফেকশন তত সিগনিফিকেন্টলি কমাতে পারবো। এটা কি বোঝা গেল ভাই? হ্যাঁ জি। তো মধ্য কথা এই শব্দগুলো তো আপনাদের মাথায় রাখতে হবে না, ঠিক আছে, কিন্তু এই প্রিন্সিপালটা তো বোঝা গেল যে আমি অ্যান্টিবায়োটিক্স দিব, দ্রুত ভিতরে যা ময়লা আছে একদম ডিব্রাইটমেন্ট করে বের করে ফেলবো, উন্ডটাকে কভার করার ব্যবস্থা করব অ্যাজ সুন অ্যাজ ফিজিবল, ঠিক আছে, এবং বোনসটাকেও স্টেবিলিটি দেওয়ার ব্যবস্থা করব। এটা তো ভাই বোঝা গেল নাকি না? জি ভাই। একটু রিকল করে ফেলি, বোন স্টেবিলাইজেশনের জন্য আমাদের অপশন কি কি ছিল? বোন স্টেবিলাইজেশনের জন্য সেটা ছিল আপনার
কাস্ট ছিল, জি তারপর হচ্ছে প্লাস্টার, জি তারপর হচ্ছে আপনার ফিক্সেশন ছিল। আমরা ইন্টারনাল আর এক্সটারনাল ফিক্সেশন। হ্যাঁ ইন্টারনাল বা এক্সটার্নাল ফিক্সেটর ইউজ করতে পারতাম। জি আর ট্র্যাকশন আর ছিল, ব্রেস ব্রেস ট্র্যাকশন ছিল, ট্র্যাকশন। ব্রেস ছিল। হ্যাঁ আচ্ছা, ইন্টারনাল ফিক্সেশনের কি কি নাম শিখেছিলেন ভাই? নেইল ইন্টারমিডিউলার আচ্ছা আপনার হ্যাঁ নেইল ইন্টারমিডিয়েট এরপর ইন্টারলকিং ইন্টারলকিং, ইন্টারমেডুলারি নেল। ইন্ট্রামেডুলারি নেইল, এক্সট্রা মেডুলারি ডিভাইস হিসেবে কি শিখেছিলেন? ইন্টারনালের নেইল এন্ড ইন্ট্রামেডুলারি সরি প্লেট এন্ড স্ক্রু। প্লেট এন্ড স্ক্রু, তাই তো? এই তো দিস আর দ্য অপশন। এখন জায়গা অনুযায়ী হ্যাঁ কিছু নাম মডিফিকেশন আছে এই ডিভাইস তো। ওইখান এই ওপেন ফ্র্যাকচারের মধ্যে এর মধ্যে যেটা ফিজিবল সেটা দিয়ে আমি ইয়া করে ফেলবো, কি বলে, স্টেবিলাইজেশন করে ফেলবো। এই তো কথা। এখন আমরা এই জায়গাটাতে যাব, এই উন্ড ম্যানেজমেন্টে যাওয়ার আগে, কি বলি, উন্ড কাভারেজে যাওয়ার আগে আমরা এই ডেব্রাইডমেন্ট জিনিসটা হালকা করে জেনে নিই। ডিটেলস অবশ্যই না, হালকা করে জেনে নিই, ঠিক আছে? অ্যান্টিবায়োটিক প্রোফিলাক্সিস নিয়ে তো বলার কথা কিছু নাই। অ্যান্টিবায়োটিক প্রোফিলাক্সিস একদম যে কোনো ওপেন ফ্র্যাকচারে আমি মানে as soon as possible within 3 hours of injury আমি অ্যান্টিবায়োটিক প্রোফিলাক্সিস, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক প্রোফিলাক্সিস দিয়ে দিব। এটা নিয়ে কোনো কার্পণ্য করার কোনো কিছু নেই, ঠিক আছে? কতদিন রাখবো সেটা পরের কথা, ঠিক আছে? আমি উন্ড ক্লোজার 24 ঘন্টার মধ্যে ক্লোজ করে দিতে বলে আমাদের ইমান দুর্বল, আমরা 7 দিন 10 দিন 2 সপ্তাহ 3 সপ্তাহ দিয়ে রাখি। কিন্তু অ্যাকচুয়ালি উন্ড কভার করার পরে 24 ঘন্টার পর অ্যান্টিবায়োটিকের আর কোনো রোল নেই, এটা এস্টাবলিশড, ঠিক আছে? তবে আমাদের সাথে এখনো এটা মানার মতো শক্তিশালী মানে আসেনি, আসবেনি ইভেন্চুয়ালি। আমরা ডেব্রাইডমেন্টটা নিয়ে কথা বলি, ঠিক আছে? ডেব্রাইডমেন্ট আপনাদের একদম লাগবে না, তবুও একটু কাইন্ডলি রিকোয়েস্ট করব, কাইন্ডলি কেউ একটু এই 4-5টা লাইন একটু পড়বেন, যে ডেব্রাইডমেন্ট জিনিসটা কি এটা বোঝার জন্য। What is The surgical? operation aims to render the wound free from foreign material and of dead tissue. For example, avascular bone fragments, leaving a clean surgical field and tissues with a good blood supply throughout. মানে আপনি কি বুঝতে পারছেন কি করছে ডেব্রাইডমেন্টে? জি ভাইয়া, ডেড দি ব্যাটেলস টিস্যু গুলো কেটে ফেলে দিচ্ছে আর হচ্ছে একটা আপনার জরুরি টার্গেট হচ্ছে এই জায়গাটা, যে আমি ডেব্রাইডমেন্ট করে চাই যে একটা ক্লিন সার্জিক্যাল ফিল্ড উইথ গুড ব্লাড সাপ্লাই থ্রু আউট, এইটা আমি অ্যাচিভ করতে চাই। এটা অ্যাচিভ করার যে অপারেশন সেটার নাম হচ্ছে ডেব্রাইডমেন্ট, ঠিক আছে? আচ্ছা, এখন এটা অ্যাচিভ করার জন্য আমাকে কি করতে হবে? প্রথমেই আমাকে যেটা করতে হবে, চোখ বন্ধ করে উন্ডের যে মার্জিন আছে, ঠিক আছে, সেটাকে, যেই ছোট্ট পাংচার উন্ড ছিল সেই মার্জিনটাকে আগে কেটে ফেলবো, একদম উন্ডের মার্জিনটাকে কেটে ফেলবো, কারণ এই মার্জিনটা সবচেয়ে বেশি কন্টামিনেটেড, এই মার্জিনের স্কিনটা খুবই কন্টামিনেটেড। এক, উন্ড এক্সিশন করব। উন্ড এক্সিশন করার পরে এখন এখানে ছোট্ট একটা উন্ড, ঠিক আছে, আপনার মায়া লাগবে বা লাগবে না, আপনি যদি ইনসিশন দেন, আচ্ছা ঠিক আছে, এখান দিয়ে ভিতর দিয়ে একটু পানি দিয়ে ধুবেন, বা আপনারা তো এখনো ধরুন নাই, ধুইতে দেখবেন, ঠিক আছে? কিন্তু যদি কাউকে দেখেন যে এইখান দিয়ে পানি দিয়ে গুতাগুতি করার চেষ্টা করছে, ওনাকে বলবেন দাঁড়ান, এখানে পানি দিবেন না, আপনি উন্ডটাকে এক্সটেন্ড করেন, এবং উন্ড এক্সটেনশনের ক্ষেত্রে কোনো কার্পণ্য করবেন না। এই প্যাটার্নের এটা কি বোনস, সরি এটা তো ইয়া দেখাচ্ছে, ঠিক আছে, টিবিয়া। ধরেন এই এতটুকু ছিল, এটা তো ইয়া দেখাচ্ছে, এই পাশের এই উন্ড আপাতত অ্যাভয়েড করেন। এইটুকু উন্ড যদি আমার কাছে আছে, ঠিক আছে, আমি পার্সোনালি এইখান থেকে এই পর্যন্ত লম্বা করে একটা ইনসিশন দিয়ে দিব। ঠিক আছে, প্রথমে আমি মার্জিনটা এক্সটেনশন করে ফেলবো, স্কিনটা, তারপর এত বড় করে একটা ইনসিশন দিয়ে দিব, কোনো চিন্তা ভাবনা না করে, যেন আমি বড় একটা এক্সপোজার পাই, ভিতরের সবগুলো স্ট্রাকচার খুব ভালো করে দেখতে পারি যে কোথায় 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 ময়লা লেগেছে। সো এই উন্ড এক্সটেনশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ডেব্রাইডমেন্টের ক্ষেত্রে, কারণ আপনি ছোট ছিদ্র দিয়ে তো দেখতে পারবেন না। একটা জিনিস মনে রাখবেন, ফ্র্যাকচার যে ফ্র্যাগমেন্টটা বাইরে এসেছিল, এটা কি হয়েছে, সাধারণত তো একটা ফ্র্যাকচার স্পাইক স্কিনকে পিয়ার্স করে বাইরে চলে আসে, তাই না? এখন বাইরে এসে যখন এটা ভিতরে গিয়েছে, তখন তো সে বেশ অনেকখানি ময়লা নিয়ে ভিতরে চলে গিয়েছে, এটা তো সম্ভাবনা থাকেই, তাই না? ময়লা থাকে, কাদা থাকে, ঘাস থাকে,